দেখেন আমি একটা উদাহরণ দিই আপনাকে। সোমবার এই আসিফ বা সজীব ভুইয়া ভেরিফাইড ফেসবুকে একটা তালিকা দিচ্ছে ভারত সঙ্গে কি কি চুক্তি ছিল, উনার সরকার এসে কোনটা কোনটা বাতিল করলো। 14টা চুক্তি দিছে, দিয়া 10টা বাতিল করছে, আর কয়েকটা স্থগিত, কয়েকটা পুনর্বিবেচনা, এভাবে উনি দিয়ে দিচ্ছে তালিকাটা। উপরে আবার নিজে মন্তব্য করছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর তারা গবেষণা করে দেখছে বাদ দিছে। পরের দিন মানে 24 ঘন্টা যাওয়ার আগে তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বলতেছে না, অনেকগুলি 14টার মধ্যে অনেকগুলি চুক্তি যেগুলি এক্সিস্টই করে, চুক্তি নাই, বাতিল করবেন কি আপনি? বলছে তাহলে কি হলো? আসিফ মাহমুদ সজীব ভুইয়া যাকে মিথ্যা বলার মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, মিথ্যা বলার মাধ্যমে পুরো দেশকে উনি আমাদের পার্শ্ববর্তী একটা দেশের উপরে ব্যাপারে ক্ষিপ্ত করে তুলতে চেয়েছে। মিথ্যা বলার মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে পুরো দেশটাকে ক্ষিপ্ত করে তুলতেছে। এইটার অ্যাক্ট করার দরকার নাই। তো সেই মিথ্যা মিথ্যা কথা বললো, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করলো। ডক্টর ছিল তখন যে বাবা তো যোগ্য না, তুমি বাড়ি যাও, এবার বলতে পারছে? সে তো তাকেও ডরায় না। ডক্টর ডক্টর বলবে বুড়া মানুষ, সে মনে, আমার মনে হয় মাঝে মাঝে শান্ত নেয় দেখতে হবো, একটু ভুলে যায়। আসলে না শর্ট টার্ম, আমার মনে হয় ওরা হতে পারে বয়স জনিত কারণে ভুলে যায়। তো এই কারণে এগুলো হচ্ছে। আমি তো অজ্ঞ লোকে এনে দেশ দেওয়া হচ্ছে, তার দেশটাকে ডুবছে, জাস্ট ডুবিয়ে দিচ্ছে। জনাব মাসুদ কামাল, একটা কমন বিষয় বললেন আপনি যে সব দলই উপদেষ্টাদের বিষয়ে, কিছু উপদেষ্টাদের বিষয়ে আপত্তি জানিয়েছে, কিন্তু কারা তারা কেউ স্পষ্ট করেন নাই। আরেকটা মনে হয় কমন বিষয় আছে, জনপ্রশাসনে নিয়োগ, বদলি, ডিসিএসপিদের পদায়ন, এই বিষয়টি নিয়েও তিনটি দলই কিন্তু তাদের আপত্তি বা অভিযোগের কথা জানিয়েছে। এটা নিয়ে একটু পরে আসি আপনার কাছে, কিন্তু শামীম পাটোয়ারী আপনার কাছ থেকে একটু, আপনি বলছিলেন যে গণভোট সেটি সংবিধানে নাই। এনসিপি কিন্তু গণভোটের সাথে সাথে আরও একটা দাবি করছে যে সাংবিধানিক আদেশ জারি করবেন ডক্টর ইউনূস, এবং সেটি সংবিধান বহির্ভূতভাবেই দিতে হবে। ধরুন সংবিধান বহির্ভূতভাবে গণভোট, সংবিধান বহির্ভূতভাবে এই যে সাংবিধানিক আদেশ, এগুলো যদি হয়, পরবর্তীতে সেটি কি বাধ্যবাধকতা তৈরি করতে পারবে? নাকি মানে কোনো দল চাইলে কি সেটা অস্বীকার করতে পারবে, নাকি তাদের উপর একটা বাধ্যবাধকতা তৈরি হয়েই যাবে? না, চাইলে তো অস্বীকার করতে পারবেই। তাদের ফিফথ অ্যামেন্ডমেন্ট, সেভেন অ্যামেন্ডমেন্ট যেগুলো ছিল সেগুলো তো পরে বাতিল করা হয়েছে। আম, তবে সাধারণত এরকম কিছু করা হলে পরবর্তী সরকার সাথে সাথেই সেটাকে বাতিল করে না। আহ, কিন্তু এই দাবিগুলো কেন আসছে? যখন মাননীয় প্রধান উপদেষ্টা সুস্পষ্টভাবে ফেব্রুয়ারি ডেট দিয়েছেন, ফেব্রুয়ারিতেই হবে, নিশ্চিতভাবে হবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভোট হবে, ফেবুলাস ভোট হবে, ফ্যান্টাবুলিয়াস ভোট হবে, তাহলে আজকে অক্টোবরে কেন গণভোট, কেন প্রেসিডেন্সিয়াল অর্ডারের কথা উঠছে? এটার আমি কোনো যৌক্তিক কোনো কারণ পাই না। আবার জামাত হুমকিতে স্পষ্ট বলেছে যে বিশ্ববিদ্যালয়ে যে পরিণতিগুলো হচ্ছে বিএনপি সেই পরিণতি হবে। সবাই যদি জয়ের ব্যাপারে কনফিডেন্ট থাকে, তাহলে তারা যেটাকে ওন করে সেটা নির্বাচিত হয়ে তারা বাস্তবায়ন করবে। এটার জন্য গণভোট, বিশেষ সাংবিধানিক অর্ডার, এগুলোর তো কোনো দরকার আছে বলে আমি মনে করি না। বিশেষ সাংবিধানিক অর্ডার শব্দটি সংবিধানে নাই। এই সরকার সংবিধানে হাত রেখে শপথ নিয়েছে। বর্তমান রাষ্ট্রপতি সংবিধানে হাত রেখে শপথ নিয়েছে বিপ্লবের আগে। উনি যদি এখন বিশেষ সাংবিধানিক অর্ডার দেন, তাহলে উনি সংবিধান এবং ওনার শপথ ভঙ্গ করবেন। সাংবিধানিক আদেশ নাকি ডক্টর ইউনূসকেই দিতে হবে, এমন দাবি করছে এনসিপি, মানে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি দিতে না। পারবেন না, কারণ উনি হচ্ছেন প্রধান উপদেষ্টা, যার ক্ষমতা হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে ইকুইভ্যালেন্ট করা যেতে পারে। প্রধানমন্ত্রীর তো এরকম কোনো ক্ষমতা নাই, অনলি রাষ্ট্রপতি অর্ডিন্যান্স দিতে পারেন। অথবা বিভিন্ন সময় আমরা দেখেছি প্রেসিডেন্সিয়াল অর্ডার দেওয়া হয়েছিল যখন সংবিধান থাকতো না। আর যতবার মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর আসছে বা গণভোট হয়েছে, তখন কিন্তু কনস্টিটিউশন সাসপেন্ড থাকতো। সেই জন্য গণভোট হয়ে এটাকে জাস্টিফাই করে তারপরে আবার কনস্টিটিউশন রেস্টোর করে আবার ভোট করা হতো। ওটা তো একটা অন্য কাঠামো। অবশ্যই ডক্টর ইউনূস স্যার মিস্টার জেনারেল চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর না, নোবেল বিজয়ী একজন শান্তিকামী মানুষ। তিনি কেন মার্শাল লর আর্মি রেফারেন্স গুলোকে অ্যাডপ্ট করবেন? সেটা কোনো যৌক্তিক কারণ নাই। এটা হচ্ছে ঘোলাটে সৃষ্টি করা। পরিবেশ যত ঘোলাটে হবে, এনসিপির জন্য তত সুবিধা হবে। তারা এটাকে তাদের প্রলং করতে পারবে, তাদের এই যে ট্রান্সফার, তাদের এই যে বদলি বাণিজ্য, তাদের টেন্ডার,
তাদের দুর্নীতিগুলো যেগুলো হচ্ছে, অভিযোগ উঠছে, তাদের সার্কিট হাউস ব্যবহার করা, তাদের এয়ারপোর্টে ভিআইপি ব্যবহার করা, এই জিনিসগুলো যতদিন অনিয়মতান্ত্রিক রাজনীতি চলবে তাদের জন্য সুবিধা হবে। যখন ভোট হবে, নির্বাচিত সরকার আসবে, তখন আস্তে আস্তে তাদের এই ক্ষমতাগুলো স্বাভাবিকভাবেই কমে আসবে। তারা এই জিনিসগুলো কমাতে চাচ্ছে না, এবং তাদের জুলাই সনদে সাইন না করা এটাও একটা এনার্কি সৃষ্টির পথ খোলা রাখা। কোনো কাস্টমাইজ বা কোনো কম্প্রোমাইজ ফর্মেটে তারা থাকবে না, এবং হুম তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে ইউজ করা হবে। কখনো আওয়ামী লীগ ব্যান, কখনো জাতীয় পার্টি ব্যান, কখনো বিপক্ষ বিশিষ্ট আইনসভা, কখনো জুলাই সনদ। বাই দ্য ওয়ে, জুলাই সনদের দাবিও তারাই তুলেছিল। হুম জুলাই সনদের দাবিতে তারা টিএসসিতে আন্দোলন করেছে, ঢাকা ভার্সিটিতে আন্দোলন করেছে, আয় রাজু আয়, আগে আয় সবাই রাজুতে আয়। এখন তারা সেখানে স্বাক্ষর করলো না, ফোন করলো না। ডক্টর ইউনূস উপস্থিত থাকা অবস্থায় তার নিয়োগকর্তারা ওইখানে সাইন করতে আসলো না। নিয়োগকর্তা পরিবর্তন হয়ে গেছে, এমনটা হতে পারে। অথবা পুরো জিনিসটাই করা হচ্ছে একটা পরিবর্তিত পরিস্থিতির পটভূমি রাখার জন্য, যে পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্ক কষা হবে, রাজনৈতিক খেলা খেলা হবে, এবং হুম নিষ্ঠুর খেলা। এই সরকার জি কিন্তু, সরি, আমি লাইন শেষ করে দিচ্ছি। দেখুন, এই হুম হুম সরকার আসার পরে জামাতের যারা, শিবিরের যারা শীর্ষ নেতা, যারা ডাকসুর ভিপি হলেন, যারা ডাকসুর জিএস হলেন, বা অন্যান্য সব জায়গায়, তারা কেউ কিন্তু উপদেষ্টা হলো না। তারা কেউ কিন্তু বিপ্লবের ফ্রন্টে গেল না। অথচ বিপ্লবের মাস্টার মাইন্ড বললে তারাই। বিপ্লবের যারা ফ্রন্টে গেল, তারা পচে গলে দুর্গন্ধময় রাজনীতির পথে সূত্রপাত শুরু করলো। জামাত খুব সযত্নে ক্রিশ্চিয়ান নানদের মতো চেষ্টি রক্ষা করেছে তাদের নেতাকর্মীদের। তারা এই বিতর্কিত জায়গায় তাদেরকে যেতে দেয়নি, যেটার ফল তারা ডাকসুতে পেয়েছে।